প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়টা নিয়ে, এবং এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আজকের ভিডিওতে আমি এই ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টার বেসিকটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, যাতে করে এই বেসিকগুলা সম্পর্কে খুব ভালো ধারণা অর্জন করতে পারো। তো চলো শুরু করা যায়। তো ত্রিকোণমিতি বলতে আসলে ত্রিভুজের তিনটা বাহুর পরিমাপকে বোঝায়। তবে ত্রিকোণমিতিতে আসলে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি বুঝতে হলে আগে সমকোণী ত্রিভুজটা খুব ভালো মতো তোমাদের জানতে হবে। তো আমরা চলো সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানি। সমকোণী ত্রিভুজটা আসলে কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো সমকোণী ত্রিভুজটা কিভাবে চিনবো আমরা? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ চেনার দুইটা পদ্ধতি আছে বা দুইটা উপায় আছে। একটা হচ্ছে এই ত্রিভুজটার তিনটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। কোণটা হতে হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রিকে আমরা সমকোণ বলতে পারি। অথবা কোণের পরিমাপ যদি না দেয়া থাকে, এটা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে, কোণের পরিমাপ না দেয়া থাকলে তাকে পিথাগোরাসের উপপাদ্য মানতে হবে। এই দুইটা টাইপের যে কোনো একটা মেনে চললেই আমরা ওই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলবো। আমরা ধরে নিলাম এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে আমরা এই বি কোণটা সমকোণ বা 90 ডিগ্রি। তোমরা এটা মনে রাখবে, সমকোণকে অনেক সময় এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এরকম চিহ্ন দেখলে মনে রাখবে এটা সমকোণ। কোন ত্রিভুজের মধ্যে বা প্রশ্নে এরকম যদি থাকে, ভেবে নিবে ওইটা সমকোণ দেওয়া আছে। অথবা এখানে ধরে নিলাম এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আবার শুধু এরকমও দেওয়া থাকতে হবে, শুধু বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা বললে আমরা বুঝে নিব শুধু বি কোণটাই 90 ডিগ্রি বা সমকোণ। তো এখন যখন আমরা এটা জানতে পারলাম যে এখানে একটা কোণ সমকোণ, তারপরেও কিন্তু আমাদের দুইটা কোশ্চেন থেকে যায় যে সমকোণ হলে এই বাহুগুলোর নাম কি এখন ত্রিভুজের, সেটা জানতে হবে। তো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর কিন্তু তিনটা নাম আছে। একটা হচ্ছে অতিভুজ, লম্ব আর ভূমি। তো এখন অতিভুজ কোনটাকে বলে? তো আমরা এটা মনে রাখবো, যে বাহুটা একটা ত্রিভুজের যে বাহু সবচেয়ে বড় সেটা হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে এসি, তাই অতিভুজ হবে, অতিভুজ হচ্ছে এখানে এসি। তবে অতিভুজ চেনার পদ্ধতি হচ্ছে বা মনে রাখবে এভাবে, সবচেয়ে বড় বাহু অথবা সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। সমকোণের বিপরীত মানে হচ্ছে এই যে বি কোণটা যে সমকোণ আছে বরাবর যদি আমি যাই, তাহলে যে বাহুটাকে নির্দেশ করবে সেটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ চেনার পদ্ধতি হচ্ছে সবচেয়ে বড় বাহু হতে হবে বড় বাহু, অথবা সমকোণ বা 90 ডিগ্রি এর বিপরীত বাহু হতে হবে। এটা মনে রাখবে। এটা হয়ে গেল আমাদের একটা অতিভুজ, আমরা চিনলাম এখন। তার মানে এই ত্রিভুজের মধ্যে আমাদের এসি হচ্ছে অতিভুজ। অতি লিখে রাখলাম, বুঝে নিবে অতি মানে এখানে অতিভুজ বোঝানো হয়েছে। এখন এই ত্রিভুজের আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। এখন লম্ব এখানে কি? আমরা সচরাচর এইটাই জানি যে উলম্ব ভাবে থাকে বা লম্ব ভাবে থাকে, সেটাকে আমরা লম্ব বলি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লম্ব হয় এটা, আর ভূমি বলতে পারি বিসি। কিন্তু এখানে যদি আর একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে চিন্তা করা হয়, তাহলে লম্ব ভূমি কিন্তু চেঞ্জ হবে সূক্ষ্ম কোণের সাপেক্ষে। সূক্ষ্ম কোণ কি জিনিস? যেটা হচ্ছে একটা থিটা কোণ, মানে যেটা 90 ডিগ্রি হচ্ছে ছোট কোণ, সেটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। তো এখন আমরা লম্ব চিনব কিভাবে? লম্ব চিনার একটা পদ্ধতি হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু হতে হবে। এই সি কোণটাকে আমরা থিটা কোণ হিসাবে কল্পনা করি, থিটা লিখে নিলাম। তো এই সি কোণের বরাবর, এই সি কোণটা থেকে মাঝ বরাবর যে রেখাটা টানবো, সেটা যে বাহুর দিকে নির্দেশ করবে সেটা হচ্ছে লম্ব। আর বিপরীত বাহু বললে আমরা এইভাবে চিন্তা করব, যেমন সি কোণ হচ্ছে এটা, আর এইটার মাঝ বরাবর থেকে রেখা টানবো, যে ওই রেখাটা যে বাহুর দিকে নির্দেশ করবে সেটা হচ্ছে ওই কোণের বিপরীত বাহু। আর এখানে
থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাই এবি হবে লম্ব। আর অবশিষ্ট বাহু মানে যে বাহুর কথা আমরা বলি নাই সেটা হচ্ছে ভূমি, মানে সিবি এর কথা আমরা কিন্তু বলি নাই, তাই অবশিষ্ট বাহু হচ্ছে সিবি বা বিসি, এটা হচ্ছে ভূমি, এটার কথা বলা হয়নি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে থিটা কোণ, এই থিটা কোণটাকে কয়েকটা গ্রিক বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। তো বর্ণগুলা হচ্ছে এরকম আলফা, বিটা, গামা, পাই, সাই, ওমেগা, থিটা, তো এগুলা দ্বারা প্রকাশ করা হয়। আবার এই বর্ণগুলা না দেয়া থাকলেও, এই গ্রিক বর্ণগুলা না দেয়া থাকলেও আমাদের থিটা কোণটা কিন্তু এরকম অনেক চিত্রের মধ্যে দেয়া থাকে পরীক্ষার সময়, যেমন এ বি সি। তো এখানে এই চিহ্নটা দেখলে, কোন চিহ্নটা দেখলেও তোমরা বুঝে নিবে এখানে থিটার কথা বলেছে, এইটা সি কোণটা হচ্ছে এখানে থিটা কোণ, আর এই সি কোণের বিপরীতটাই হচ্ছে তাহলে লম্ব হবে এবি। এখানকার এই তিনটা চিত্র খুব ভালো করে লক্ষ্য করো এবং দেখো তোমরা এই চিত্রগুলা লম্ব, ভূমি, অতিভুজ বের করতে পারো কিনা। তারপর ভিডিওটা পজ করে চিন্তা করো, দেখো তোমাদেরটা হয় কিনা। তো আমরা যদি এই চিত্র একটা লক্ষ্য করি, তো এখানে বি কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। কারণ কি, এরকম চিহ্ন দেখলে আমরা বুঝে নিব এটা সমকোণের কথা বলা হয়েছে। এই চিহ্নটাতে দেখো বি কোণের, তো এই সমকোণের বিপরীত বরাবর যদি আমরা চলে আসি, তাহলে বিপরীত বরাবর যে বাহুটাকে নির্দেশ করবে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি। এখন লম্বের কথায় আসি, লম্ব যেটা আছে, লম্বটা আমরা বলছিলাম যে এরকম কোণ চিহ্ন দেখলে এটাকে আমরা থিটা কোণ ধরে কল্পনা করব এবং এই কোণের বিপরীত বরাবর চলে আসবো। তো এই বিপরীত বরাবর আসলে আমাদের বিসি বাহুর দিকে তীরটা নির্দেশ করে। তো তার মানে আমাদের লম্ব হয়ে যাবে এখানে বিসি, আর অতিভুজ হবে ভূমি হবে এবি। কারণ যেটা বাকি আছে এটার কথা বলা হয়েছে, শুধু বাকি থাকবে যে সে হচ্ছে ভূমি, তার মানে ভূমি হচ্ছে এখানে এবি। আমাদের চিত্র 2তে একটু আমরা যদি লক্ষ্য করি, এখানে অতিভুজ কি, এখানে দেখা যাচ্ছে সমকোণ হচ্ছে এটা এ কোণ। তো সমকোণের বিপরীত রেখা টানলে দেখা যায় সেটা বিসি বাহুকে নির্দেশ করতেছে। তো এই বিসি বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন থিটা কোণ আমরা কাকে ধরবো? এখন থিটা তো দেওয়া নাই, কিন্তু এখানে দেয়া আছে আলফা। আলফাকে আমরা বলছিলাম থিটা কোণ ধরে নিতে, কারণ এটা তো কয়েকটা গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো এই আলফা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব। তো আলফা বরাবর বিপরীত দিকে রেখা টানলে এসি বাহুকে প্রকাশ করতেছে, তার মানে আমাদের লম্ব হচ্ছে এসি। আর যার কথা বলা হয় না এখানে, এবি এর কথা, এবি হচ্ছে এখানে ভূমি, চিত্র 2তে। আর চিত্র 3-এ যদি আমরা লক্ষ্য করি, সবচেয়ে বড় বাহু হচ্ছে বিসি বা সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাই অতিভুজ হবে বিসি। লম্ব কোণটা হবে থিটা কোণের বিপরীত বাহু। এখানে বিটা হচ্ছে থিটা কোণ, যেটার বিপরীত বরাবর যদি আমরা রেখা টানি সেটা এসি বাহুকে নির্দেশ করে, তার মানে লম্ব হচ্ছে এখানে এসি। আর যার কথা বলা হয় নাই এবি এর কথা, এবি হচ্ছে এখানে ভূমি বা বিএল, এটা হচ্ছে ভূমি। একটা ত্রিভুজ কি সমকোণী কিনা আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা জানতে পারি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা তোমরা এটাও জানতে পারছো। তো আমরা এখানে দেখি এই সূত্রটার মধ্যে এই ত্রিভুজটাকে বাহুর মানগুলা বসায় দেখি কি অবস্থা, এটা কি সমকোণী হয় কিনা। তো অতিভুজের বরাবর লিখলাম 5 স্কয়ার, তার মানে আসতেছে 25। আর লম্ব এখানে থিটা কোণ বা সূক্ষ্ম কোণ যেটা ধরা হয়েছে এখানে, সেটার বিপরীত বাহু হচ্ছে 3, এটা হচ্ছে লম্ব, তার মানে 3 স্কয়ার করলাম প্লাস ভূমি যেটা আছে, বাকি বাহুটা হচ্ছে ভূমি বিসি, সেটা হচ্ছে 4, এটার স্কয়ার, তার মানে 9 আর 4 4 16, যোগ করলে আসে 25। তার মানে অতিভুজ স্কয়ার করলে এখানে আসে 25, আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা করলেও রেজাল্ট আসে 25। তার মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর এখানে বিকোণটা হচ্ছে সমকোণ। কিন্তু এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, কারণ এখানে যদি আমরা পিথাগোরাস প্রয়োগ করে দেখি চিত্র 2 এর জন্য, চিত্র 2 এ পিথাগোরাস প্রয়োগ করলে আমরা দেখতে পারবো যে 4 এর স্কয়ার করলাম মানে অতিভুজ, যেটা 4 এর স্কয়ার করলে আসে 16, আর ওই পাশে আসতেছে লম্ব হচ্ছে 2 এর স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 3 স্কয়ার, তার মানে 4 প্লাস 9 যোগ করলে আসে 13। তো দুইটা কিন্তু সমান হয়, তার মানে এটা
সমকোণী ত্রিভুজ না। তো একটা ত্রিভুজ কি সমকোণী কিনা সেটা একটা কোণ দেখে বুঝতে পারবো। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেও জানতে পারবো ওই ত্রিভুজটা কি সমকোণী কিনা। তো আমরা কিছু শর্টকাট মনে রাখবো যে যাতে করে একটা ত্রিভুজ দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারি ওই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ কিনা। তো শর্টকাটটা হচ্ছে এই মানগুলো আমরা মনে রাখবো 1 1 √2, তারপর হচ্ছে 3 4 5 6 8 10 5 12 13। তোমাদের নবম দশম শ্রেণীর জন্য একটা শর্টকাট মনে রাখলে হবে। তো কোন একটা ত্রিভুজের মধ্যে যদি এরকম দেখো 3 4 5 আছে বাহুর মাপ, সাথে সাথে বলে দিতে পারবে এটা একটা সমকোণী ত্রিভুজ। অথবা তোমাদের এরকম অনেক সময় এরকম হইতে পারে যে বলে দেওয়া আছে বি কোণটা সমকোণ, কিন্তু আরেকটা অপর বাহুটা কত সেটা দেয়া নাই। আমরা কিন্তু তখন বলে দিতে পারবো, কারণ আমরা জানি শর্টকাট গুলা কি। এই কন্ডিশন গুলা মেনে চললে ওই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। আর যেহেতু তারা সমকোণী বলে দিছে, তার মানে এটা হবে 3 4 হলে অপর বাহুটা হবে 5, এটা হবে 5, এসি হবে 5। আবার এই প্রত্যেকটাই কিন্তু পিথাগোরাসের উপপাদ্য মানে। কিভাবে আমরা একটু কয়েকটা যাচাই করলে বুঝতে পারবো। 1² প্লাস এই 1², এই দুটা তো ছোট, তার মানে এগুলা হয় একটা লম্ব হবে আর একটা ভূমি হবে। তো 1 1² এখানে যোগ করলে আসে 2, আর ওই পাশে যদি অতিভুজটা দেখতেছি এখানে √2, সেটাকে স্কোয়ার করলে আসে 2। তার মানে এটা কিন্তু এই 1 1 √2 হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। 3 4 5 সেটা দ্বারাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়। তারপর 6 8টাও যদি আমরা চেক করি, 6² প্লাস 8², এটা করলে আসতেছে আমাদের এখানে 36 প্লাস 8 8 64, যোগ করলে আসে 100, আর এই 10 স্কোয়ার করলে আসবে আমাদের 100। তার মানে এটাও কিন্তু সমকোণী। এখানে প্রত্যেকটাই ত্রিভুজ সমকোণী। যদি তোমরা কোনো সময় এরকম দেখো পরীক্ষার সময় একটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু দেয়া আছে, একটা 6 একটা 10, তাহলে তোমরা মাঝখানে কত ছিল 8 এই কথাটা মনে করবে, তাহলে খুব সহজে শর্টকাটে জানতে পারবে যে ওইটা কোন বাহুটা কত ছিল। তো এইভাবে খুব তাড়াতাড়ি এমসিকিউর জন্য এই ট্রিক্সটা কাজে লাগে। ত্রিকোণমিতিক অনুপাত বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা জানি অনুপাত বলতে কি বোঝায় আসলে, যেমন a অনুপাত b মানে হচ্ছে a/b। ত্রিকোণমিতিক অনুপাত বলতে ঠিক এরকমই অনুপাত বোঝায় যেটার মধ্যে ত্রিভুজের দুইটা বাহুর অনুপাতকে বোঝানো হয়। যেমন আমরা লম্ব অনুপাত ভূমি এটা লিখতে পারি, অথবা এটাকে যদি আমরা ওইভাবে লিখি লম্ব বাই ভূমি, এটা লেখা যায়। তো এরকম অনুপাত বোঝানো হয় বা এরকম ভাগকে বোঝানো হয়। যেমন লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে যে অনুপাতটা তৈরি হয় বা যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে tan θ। এই অনুপাতটার নাম হবে tan θ। তো একটা ত্রিভুজের বাহু হয় 3টা, লম্ব ভূমি অতিভুজ। তো এই 3টা বাহুর উপর ভিত্তি করে ত্রিকোণমিতিক অনুপাত হয় 6টা। যেমন আমি যদি এরকম লিখি a b c, 3টা সংখ্যা কল্পনা করলাম, তো এই 3টা দ্বারা কিন্তু আমি 6টা অনুপাত তৈরি করতে পারি। যেমন কিভাবে a কে ভাগ দিব b, আবার a কে ভাগ দিব c দ্বারা, আবার b কে যদি আমি ভাগ করি শুধু b ছাড়া, একটা হচ্ছে a হয় আর একটা হচ্ছে b কে c দ্বারা ভাগ করা। আবার এই c কেও ভাগ করা যায় a দ্বারা, আবার c কে ভাগ করা যায় b দ্বারা। তার মানে এখানে 3টা থাকার কারণে এরকম ভাগ করা যায় 6টা। তার মানে ত্রিকোণমিতিতেও কিন্তু যেহেতু ত্রিভুজে 3টা বাহু আছে, তাই অনুপাত হবে 6টা। তো যেমন এখানে a/b, আবার আরেকটা আছে b/a, এই b/a, আবার a/c আছে, আরেকটা তাহলে হবে c/a, আবার b/c আছে, আরেকটা হবে c/b। এরকম এটা আছে, এরকম আরেকটা সম্পর্ক আছে এটা। তো ত্রিকোণমিতিতেও আমাদের 3টা বাহু আছে এরকম, অতিভুজ, লম্ব, ভূমি। আমি অতিভুজকে এখানে শর্ট করে লিখছি, এই জন্য অতি লিখে রাখছি। তো যেহেতু এরকম 3টা বাহু আছে, তাহলে অনুপাত হবে 6টা। তো 6টা অনুপাতের 6টা নাম দেওয়া হয়েছে এখানে। সেই অনুপাতের নামগুলো হচ্ছে সাইন কস, টেন কট, সেক কোসেক, এগুলো হচ্ছে অনুপাতের নাম। তো আমরা যখন লম্বকে
অতিভুজ দ্বারা ভাগ করব, তাহলে যে অনুপাতটা তৈরি হবে সেটা হচ্ছে সাইন থিটা। লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে হবে সাইন থিটা। আবার ভূমিকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে কস থিটা। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, মানে লম্বকে যদি ভূমি দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা টেন থিটা। তো যেহেতু আমরা এরকম তিনটা পেয়ে গেছি, তাহলে বাকি তিনটা হবে এরকম উল্টা, ওইটার মতো, ওই টার্মটার মতো হবে উল্টা একটা, যেমন a বাই বি হলে আরেকটা পাবো b বাই a। তো এটা আমরা একটু পরে আলোচনা করব সেটা কিভাবে পাই। তবে আমরা এত কষ্ট করে এগুলা মনে রাখা লাগবে না, একটা ছন্দ জানা থাকলে আমরা এগুলা মনে রাখতে পারবো। সেই ছন্দটা হচ্ছে সাইন থিটা এর জন্য, এটা মনে রাখবে, সাগরে লবণ পতি। কস থিটা মনে রাখবো কবরে ভূত পতি। আর টেনটা মনে রাখবো টেরা লম্বা ভূত। এই তিনটা ছন্দ আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এই অনুপাত তিনটা আর বলবো না আমরা। যেমন সাইন মানে বোঝানো হচ্ছে সাগর, লম্ব মানে হচ্ছে লবণ এখানে, আর পতি মানে হচ্ছে বুঝবো অতিভুজ। তো এইটাকেও কবরে মানে হচ্ছে কস, ভূত মানে হচ্ছে ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে এটা পেয়ে যাব। টেনটাও এইভাবে একইভাবে পেয়ে যাব, লম্ব বাই ভূমি, এটা পেয়ে যাব 10। তো এখন আমরা আরেকটা সিরিয়াল তৈরি করব। এখন এটা আমরা আশা করি এই ছন্দগুলা মনে রাখলে সূত্রগুলা তোমরা এমনি পারবে। তো আমি আরেকটা সিরিয়াল দেখাচ্ছি এখানে, সাইন কস 10, এখানে থিটা দিবে 10 কট সেক, একটা হচ্ছে কোসেক। তোমরা ওই যে আমরা বললাম এখানে একটা হবে আরেকটার উল্টা, তো এখানে প্রথম যেটা আছে সাইন সেটার সাথে উল্টাবে শেষেরটা, মানে চেঞ্জ হবে শেষেরটার সাথে। তাহলে সাইন যেহেতু হয় লম্ব বাই অতিভুজ, কোসেকটা হবে অতিভুজ বাই লম্ব, আর সেকটা হবে কসের উল্টা। কস হচ্ছে অতিভুজ বাই কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। আর 10 হবে এই দুজনের মধ্যে উল্টা, 10 যা আছে লম্ব বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব। তো এই সিরিয়ালটা মনে রাখবে, সাইন কস 10 কট সেক কোসেক। এই সিরিয়ালটা যদি ঠিকঠাক মতো মনে রাখতে পারো তাহলে এই লম্ব ভূমি অতিভুজ এই ছন্দ দিয়ে মনে রাখবে, আর সিরিয়ালটা মনে রাখবে, তাহলে 6টার অনুপাতকেই তোমরা মনে রাখতে পারবে সহজে। তো এখন আরেকটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে যেহেতু তারা একজন আরেকজনের উল্টা সম্পর্কে, তাই আমরা এটাও লিখতে পারি লম্ব বাই অতিভুজ, তো সেটা হচ্ছে সাইন, আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাই একজন আরেকজনের তো উল্টা হয়ে যায়। তার মানে একজন আরেকজনের উল্টা হয়ে গেলে সেটাকে 1 বাই লিখতে পারবো। তার মানে সাইন থিটা লিখতে পারবো 1 বাই কোসেক থিটা। আবার এই কসটা যেহেতু সেকের উল্টা, তার মানে কসের সূত্রটা এখানে লিখতে পারি 1 বাই সেক, মানে এখানকার দ্বিতীয়টার সাথে এখানে দ্বিতীয়টার সম্পর্ক হবে উল্টা সম্পর্ক, তার মানে এখানে হচ্ছে সেক থিটা। আর 10টা হবে কটের সাথে সম্পর্ক, তার মানে সেটা হচ্ছে 1 বাই কট থিটা। কট এখন এটাও তো এটার উল্টা, 10 এর উল্টা, তাহলে এটাও লিখতে পারবো 1 বাই 10। আর সেকটা হচ্ছে কার উল্টা? কসের, তার মানে এখানে লিখতে পারি 1 বাই কস। আর কোসেক হচ্ছে 1 বাই সাইন, মানে প্রথমটার সাথে সম্পর্ক উল্টা। তো এই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো আর ছন্দটা মনে রাখতে পারো তাহলে আমাদের সব এই সূত্রগুলা হয়ে যাবে, খুব সহজে মনে রাখতে পারবো। এটা একটু খেয়াল রাখবে কিভাবে করলাম, তাহলে বাসায় একবার ট্রাই করলে দেখবে এটা পেরে যাবে। তো এখানে আমরা প্রত্যেকটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন প্রথম যে দুইটা টার্ম আছে সাইন কস, এই দুইটার মধ্যে সম্পর্ক হবে প্লাস, তার মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা লিখবো 1। প্রথম দুইটার মধ্যে স্কোয়ার দিয়ে যোগফল হচ্ছে 1। পরেরটার মধ্যে আমাদের একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে
কোসেকটার সাথে সম্পর্ক হবে কটের, মানে একটা বাদে, আবার সেকের সাথে হবে টেন, মানে আরেক গড় বাদ দিয়ে, এরকম হবে। তো আমরা এটা মনে রাখতে পারবো যে আমরা যদি লিখি কোসেক, তাহলে কোসেক স্কোয়ার লিখলে মাইনাস দিব। মনে রাখবো এটা উল্টা হয়েছে, কোসেক আগে তারপরে কটের দিকে গেছে, এর জন্য আমরা লিখবো মাইনাস দিয়ে, এখানে সূত্রটার মধ্যে মাইনাস দিব। মনে রাখার জন্য কিন্তু আমি এগুলো বলতেছি, এটা আসলে কোনো নিয়ম না, এটা মনে রাখার জন্য। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর আরেকটা হবে কি সেক স্কোয়ার থিটা, এটা উল্টা গেছে তাই মাইনাস হবে, তার মানে এখানে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা লিখতে পারি। তো এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এটা কেন আসলে 1 হলো। তো এই তিনটা সূত্রই কিন্তু আসলে পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য। এটা কিভাবে, এটা আমরা একটু দেখি, এটা কেন পিথাগোরাসের উপপাদ্য হয়। পিথাগোরাসের উপপাদ্য সবারই মনে থাকার কথা, এটা আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখন আমরা দেখি এটা প্রথমটা কেন পিথাগোরাসের উপপাদ্য হয়। তো সাইন, আমরা যদি সাইনকে এরকম লিখি, সাইনের জায়গায় লিখতে পারি, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লিখলাম লম্ব স্কোয়ার, মানে একসাথে লিখি লম্ব বাই অতিভুজ, তারপর এটাকে স্কোয়ার দিই, যেহেতু এটার পুরাটার উপর স্কোয়ার আছে, প্লাস কসের উপর আছে কি ভূমি বাই অতিভুজ, এটার হোল স্কোয়ার দিলাম ইকুয়ালস টু 1। তো এখন লম্বর স্কোয়ার মানে হচ্ছে লম্বকে লিখলাম স্কোয়ার, অতিভুজ স্কোয়ার লিখলাম, প্লাস ভূমিকে লিখলাম স্কোয়ার দিয়ে, এখানে লিখলাম অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা অতিভুজ স্কোয়ার। এখন এটাকে লসাগু করলে আসতেছে কত, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এই অতিভুজটা যদি ওই পাশে চলে যায় তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটাকে ঘুরিয়ে লিখলে এভাবে আসে। তার মানে আসলে আমরা যে সূত্রটা দেখতেছি এটা আসলে কিসের সূত্র, এটা আসলে পিথাগোরাসের সূত্র। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকে ক্যালকুলেশন করে লিখলে দেখবে যে এটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে যায়। তোমরা যদি এই তিনটা সূত্র বাসায় করে দেখো, দেখবে এই তিনটা সূত্রই পিথাগোরাসের উপপাদ্য মানবে। এই তিনটা সূত্রকে পরিবর্তন করে 9টা সূত্র করা যায়। সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে প্রথম এই সূত্রটাকে কিভাবে পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে যদি আমরা sin স্কয়ারকে রেখে দেই, sin স্কয়ার থিটা, তাহলে cosটা যদি ওই পাশে চলে যায় তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা হয়ে যায় একটা। আর এখানে আবার যদি আমি cos কে রাখি এই পাশে, তাহলে সাইনটা ওই পাশে চলে যাবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই হয়ে গেল আমাদের একটা সূত্র দিয়ে, বাকি দুইটা সূত্র, মানে এখানে তিনটা হয়ে গেল। এই দুইটা দিয়েও আমাদের তিনটা হবে। তো আমরা একটু দেখি এখানে, তাহলে কোসেকের জন্য আমরা কি লিখতে পারি, কোসেকটা এখানে রেখে দিলাম, তাহলে 1, এই কটটা যদি ওই পাশে চলে যায় তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, এই একটা পাই। আর আরেকটা হচ্ছে যদি আমরা 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 1টাকে এই পাশে নিয়ে আসলে আর কোসেকটা তো এখানেই থাকলো, কোসেক স্কয়ার থিটা। 1টা যদি এই পাশে চলে আসে তার মানে মাইনাস 1 হবে, কারণ এই পাশে 1টা প্লাস ছিল, আর কট স্কয়ার থিটা। তো এটা হচ্ছে কট স্কয়ারের সূত্র। তো কট স্কয়ার থাকলে সরাসরি আমরা লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আর সেকের জন্য, এটার জন্য হবে আরো দুইটা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে সেক স্কয়ার থিটাকে যদি আমরা রেখে দেই, তাহলে 10টা ওই পাশে চলে গেলে হবে 1 প্লাস 10 স্কয়ার থিটা। আর যদি আমরা 1টাকে এই পাশে আনি, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 10 স্কয়ার থিটা, এটা পাবো। তো এই হচ্ছে আমাদের মোট এখানে 9টা সূত্র। এই 3টা সূত্র ঠিক মতো বুঝতে পারলে বাকিগুলা তোমরা তৈরি করে নিতে পারবে, এই 3টা সূত্র যদি বুঝতে পারো। আজকের ভিডিওতে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, পরবর্তী ভিডিওতে আমরা ওই সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্ক সমাধান করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।